আসসালামু আলাইকুম। আমরা আজকে দাঁড়িয়ে আছি এমনি একটি মহান নায়কের সামনে। বাংলাদেশের চলচ্চিত্রের পরবর্তী নেক্সট সুপারস্টার হতে যাচ্ছেন এমনি একটি নায়ক রাসেল মিয়া আমাদের সামনে উপস্থিতি। দর্শকবৃন্দ, এই নায়ক শেষ সুপারস্টার হলে পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভালো ভালো সিনেমা আপনারা দেখতে পারবেন। আমরা এই নায়কের বিষয়ে কথা বলবো আজকে। প্রথমে বলবো আমি চেষ্টা করছি কাজ করার জন্য। আমি আহামরি তেমন কেউ না, তবে আমি কাজ করব ইনশাআল্লাহ। আপনারা আমার পাশে থাকবেন, সহযোগিতা করবেন। আর ঈদের মধ্যে যে ছবিগুলো মুক্তি পেয়েছে, 5টি ছবি, প্রত্যেকটা ছবি খুব ভালো যাচ্ছে। কোনো ছবিটাকে ফেলতে পারছে না। এটাই সিনেমা, এটাই হচ্ছে আমাদের কম্পিটিশন, এটাই হচ্ছে আমাদের যোগ্যতার লড়াই। এভাবে যদি সিনেমা চলতে থাকে, শুধু ঈদে নয়, ঈদ ছাড়াও আমি চাই যে সিনেমার এরকম পরিবর্তন আসুক, এমন সুবাতাস বাংলাদেশ চলচ্চিত্রে বয়ে যাক, আমি সে প্রত্যাশা করি। এবং যে ছবিগুলো সিনেমা হলে চলছে, সবগুলো ছবি দেখে দর্শক তৃপ্তির ঢেকুর তুলছে। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। আর আমি বিশ্বাস করি যে চলচ্চিত্র একটা রাষ্ট্রের এবং একটা দেশের দর্পণ, আয়না। একটা চলচ্চিত্র বিহীন একটা সুন্দর দেশ হইতে পারে না। অবশ্যই চলচ্চিত্রের অনেক ভূমিকা আছে এবং চলচ্চিত্রের মধ্য দিয়ে অনেক সুন্দর সুন্দর মেসেজের মধ্য দিয়ে আমরা এই দেশকে তুলে ধরবো, এই দেশের মানুষকে সুন্দর আলোর দিশারি আমরা পথ দেখাবো ইনশাআল্লাহ। আমি চেষ্টা করব, আমার সাধ্যমতো আমি চেষ্টা করে যাচ্ছি। দর্শক যে সেন্টিমেন্টের ছবিগুলো দেখতে চায়, পারিবারিক সেন্টিমেন্টের, এই সেন্টিমেন্টের ছবিগুলো যেন আমি সবসময় উপহার দিতে পারি এবং দর্শকের মন জয় করতে পারি, এটা আমার চেষ্টা থাকবে। আশা করি ইনশাআল্লাহ আমি সফল হব এবং আমার দর্শকরাই আমাকে সফল করবে। ধন্যবাদ। একটা ছবি খারাপ হলেই শাকিব খানের দিন শেষ হয়ে যাবে, বিষয়টা তা না। আর এই কথাটার সাথে আমার 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 মানসিক যুক্তি মিলবে না। এক শাকিব খান পরপর ঈদে যে ছবিগুলো দিচ্ছে, প্রত্যেকটা ছবি কিন্তু শাকিবই ঈদের মধ্যে জাঁকজমক করে রেখেছে এবং দর্শকদের মন জুগিয়ে ছিল। একটা ছবি বাড়ি খাইতেই পারে, এটা আমি একদম, একটা মানুষ সবসময় ছবি হিট দিবে, সুপার হিট দিবে, এটার পক্ষেও আমি না। একটা মানুষ, উনি তো আর কম্পিউটার না যে ওনার ছবি মানেই আপনার 100% ব্যবসা করবে, এটা না। উনি মানুষ, তো মানুষেরই বাড়ি খাবে, মানুষেরই উত্থান পতন হবে, মানুষেরই জীবনে জোয়ার ভাটা আসবে। ওইটা আমি ভিন্ন চোখে দেখছি না। আমি যে কথাটা বলবো, শাকিব খান ছবি ভালো যাবে না যাবে এটা কিন্তু শাকিব খানের উপর নির্ভর করে না। শাকিব খানের উপর নির্ভর করে উনি কতটুকু অভিনয় করেছে, কত ভালো ডেলিভারি দিয়েছে। তো আমি যে ট্রেলার দেখলাম, শাকিব খান তো কোথাও অভিনয় খারাপ করে না। ওনার ডিরেক্টর যেভাবে বলছে ওইভাবেই উনি অভিনয় করেছে। এখন আমি অভিনেতা, আমি অভিনয় করব, কোন অ্যাঙ্গেলে ক্যামেরাটা ধরবে, কোন অ্যাঙ্গেলে লেন্সটা ধরবে, এটা তো ডিরেক্টর আর ডিউটির কাজ। সেই জায়গায় যদি ডিরেক্টর যদি ফেল করে, সেই জায়গায় আমি বলবো শাকিব খানের উপরে দায়ভার আসতে পারে না। শাকিব খান যদি ছবিতে অভিনয় খারাপ করতো, উনি যদি গল্পের সাথে নিজেকে মিশাতে না পারতো, সেই জায়গায় শাকিব খানের দোষ আসতো। আমি এখানে শাকিব খানের কোনো দোষ এবং শাকিব খানের দিন শেষ এগুলোর সাথে আমি একমত না। এমনও তো হইতে পারে শাকিব খান কোরবানি যে একটা ভালো ছবি হিট দিয়েছে, আরো 20 বছর দাপায় বেড়াবে, হইতে পারে না। আমরা পজিটিভলি দেখি। আর কারো দিন শেষ হলে কারো দিন শুরু হয়। দিন শুরু হয় তার নিজের যোগ্যতা দিয়ে, তার নিজের পেশি শক্তি দিয়ে, তার নিজের যোগ্যতার শক্তি দিয়ে। শাকিব খান থাকার পরেও আপনি ভালো ছবি উপহার দিতে পারলে আপনার দিন শুরু হয়ে যাবে। আর শাকিব খান না থাকলে, একেবারে ইন্ডাস্ট্রি শূন্য থাকলেও, আপনি যদি ভালো পারফর্মার না হন, আপনার যদি ভালো অভিনয় যোগ্যতা না থাকে, আপনি যদি দর্শকের হৃদয় ছুঁতে না পারেন, সেই ক্ষেত্রে আপনি কিন্তু শাকিব খানের জায়গায় আসতে পারবেন। সে জায়গায় আমি বলবো কারো দিন শেষ হোক, কারো দিন শুরু হোক, এটা আমি চাই না। আমি চাই কারো দিন থাকতেই কারো দিন শুরু হোক, সবাই মিলে আমরা ভালো থাকি, আমরা একসাথে কাজ করি। বলবো প্রত্যেকটা কাজেরই কিন্তু দোয়া লাগে। শাকিব খানের একটা ছবি রিলিজ হয়েছে, ছবিটার নাম প্রিন্স। এই ছবিতে শাকিব খান ছাড়া আর একটি শিল্পীও বাংলাদেশের না। আপনি যেখান থেকে বড় হয়েছেন, ওই একজন যে রাশেদ মামুন অপু, ওনারে দেখলাম একজন, ওইটা না, তিনি মেইন স্ট্রিমের শাকিব খান ছাড়া কেউ।
আপনি যে আপনার দেশের শিল্পী 50% থাকতো আর 50% বাইরের থাকতো, দেশের কোনো শিল্পী নাই। সেই জায়গা থেকে আমি বলবো যে দোয়া বঞ্চিত হয়েছে শাকিব খান, দোয়া থেকে বঞ্চিত হয়েছে, দোয়া উনি পায় না। তারপরে পাশাপাশি বলবো, দেখেন ছবি ভালো যায় না এখানে আপনি শাকিব খানের দোষ দিতে পারেন না। শাকিব খান অভিনয়টা কত ভালো করছে, অভিনয়টা ঠিক মতো করতে পারছে কিনা, এই যে দর্শক হিসেবে, অডিয়েন্স হিসেবে আমি সেটা বলতে পারবো যে না, শাকিব খানের অভিনয়টা আমার ভালো লাগে। কেউ তো বলতে পারবে না যে প্রিন্সের মধ্যে শাকিব খান অভিনয় খারাপ করে। এখন ডিরেক্টর যদি তার নির্মাণের জায়গা থেকে উনি যদি ভালো করতে না পারে, এই দায়ভার কিন্তু শাকিব খানের উপরে এসে পড়বে। সেই জায়গা থেকে আমি বলবো, যারা বলে শাকিব খানের দিন শেষ, এটা আমি বিশ্বাস করতে চাই না। কারোর দিন শেষ হয় না, আর কারোর দিন শেষ হলেই কারোর দিন শুরু হয়। যার শুরু হওয়ার শাকিব খান থাকতেই শুরু হবে, আর যার শুরু না হওয়ার শাকিব খান না থাকলেও শুরু হবে। এই জন্য আমি বলবো, আমাদের মধ্যে যোগ্যতার লড়াইটা হোক, হিংসার লড়াইটা। হিংসার লড়াইটা পছন্দ করি না, আমি যোগ্যতার লড়াইটা পছন্দ করি। আমি এটা বলবো, যিনি যিনি টিচার, শিক্ষক, উনি কখনোই কিন্তু বলেন আমি শিক্ষক। ওনার আচার ব্যবহার, ওনার কথাবার্তা, ওনার চলাফেরায় প্রমাণ করে যে উনি একজন টিচার। অতএব আমি এটাই বলবো, যিনি যোগ্য, যার মধ্যে শৈল্পিকতা আছে, যিনি শিল্পী মনে প্রাণে লালন করে, তিনি ওই মানুষটা কখনই বলবে না যে আমি সুপারস্টার, আমি এটা সেটা। আপনি কতটুকু কি এটা নির্ধারণ করবে শিল্পীদের ক্ষেত্রে একমাত্র দর্শক। আপনার ছবি রিলিজ হওয়ার পর দর্শক কিভাবে আপনার ছবিটা দেখে, দর্শক আপনার ছবি দেখে কিনা, সেটার উপর নির্ভর করবে আপনি বাংলাদেশের কত বড় তারকা। এখন আপনি নিজেই যদি নিজেকে অনেক কিছু বড় কিছু বলেন, তাহলে আমি বলবো উনি বোকা, নির্বোধ, এবং ওনার অনেক কিছু শেখার প্রয়োজন আছে। ওনার শুনেন, আমার কিন্তু সবাইকেই ভালো লাগবে না। ওনার নিশ্চয়ই সিয়াম আহমেদকে ভালো লেগেছে, এই জন্য উনি বলেছেন যে উনি সুপারস্টার। তাহলে এইটা বলার স্বাধীনতা কিন্তু ওনার আছে। যেহেতু ওনার স্বাধীনতা আছে, ওনার যাকে ভালো লাগবে, ওনার ভিতরে উনি যাকে লালন করবে, তাকে তার দৃষ্টি থেকে তাকে সুপারস্টার বলতেই পারে। এটা কোনো অন্যায় না, এটার জন্য জেল পাস হয়ে যাবে। কিন্তু অ্যাকচুয়াল কে সুপারস্টার, কে অনেক বড় তারকা, অনেক বড় নায়ক, এটা নির্ধারণ করবে একমাত্র দর্শক। টিসিতে তো ধরেন আমাদের এই রমজান মাসে 4টা জানাজা পড়ছে, 4 জন মানুষ মারা গেছে। এর মধ্যে একজন প্রডিউসার ছিলেন মনির ভাই, আল্লাহ ওনার বেহেশতে জান্নাতবাসী করুক। 4 জন মানুষ মারা গেছে। আমি শুধু এফডিসিতে না, আমি যখন কোনো জানাজায় যাই, তখন আমি দেখি যে লাশের সামনে মানুষের ভীষণ রকমের কান্নাকাটি। আমি বিশ্বাস করি যে লাশের সামনে যে মানুষটা কান্নাকাটি করে, যে আত্মীয় স্বজনগুলা, বন্ধু বান্ধবগুলা কান্নাকাটি করে, তখন যদি বলা হয় যে এই লাশটা জীবিত হয়ে যাবে, তাকে 10 কোটি টাকা দিলে, তখন কিন্তু তাৎক্ষণিকভাবে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাই বোন, আত্মীয় স্বজন সবাই মিলে 10 কোটি টাকাই দিবে, যে লাশ যদি কথা বলে আমরা 10 কোটি টাকা দিই। অথচ হাসপাতালে 2000 করে 50 জন মানুষ টাকা দিলে 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা দিলে মানুষটা চিকিৎসা হয়ে যাবে, এইটা আত্মীয় স্বজন দিতে চায় না। অতএব আমি যেটা বলতে চাই যে মানুষ জীবিত থাকতে তাকে বাঁচানোর জন্য কান্না করুন। মানুষ জীবিত থাকতে তাকে চিকিৎসার জন্য যে অর্থ ব্যয় হচ্ছে, সে যদি অর্থ ব্যয় করতে না পারে, তাকে প্রচুর পরিমাণে সেখানে সাপোর্ট দেয়। মানুষ মরে যাবার পর তার জন্য কান্না করার কোনো দরকার নেই, নো নিড। তার জন্য তখন শুধু দোয়া করেন। আর যখন মানুষ হাসপাতালে থাকে, তখন তাকে টাকা পয়সা যেভাবে লাগে দিয়ে চিকিৎসা করে তাকে সুস্থ করার চেষ্টা করে, আল্লাহ রহমত। তো মানুষ বেঁচে থাকতে আমরা মূল্যায়ন করি না দেখেই আজকে মনে করেন আমরা মানুষ ধরে রাখতে পারছি না। অতএব আপনি যেটা বলেছেন এটা সঠিক, মানুষ বেঁচে থাকতে তাকে কদর করতে হবে, বেঁচে থাকতে মূল্যায়ন করতে হবে।